শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী এবং তার মেয়েকে নিয়ে এআই দিয়ে তৈরি কুরুচিপূর্ণ পোস্ট ঘিরে সংঘর্ষে জড়িয়েছে ছাত্রদল ও ছাত্রশিবির নেতা আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি থেকে পোস্টটি দেয়া হয়। দুপক্ষের সংঘর্ষে ডাকসু নেতা, সাংবাদিক সহ অন্তত 11 জন আহত হয়। ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি করেছে ঢাবি কর্তৃপক্ষ। ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলের সদস্য আব্দুল্লাহ আল মাহমুদের ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী এবং তার মেয়েকে নিয়ে এআই দিয়ে তৈরি কুরুচিপূর্ণ পোস্ট করা হয়। এর প্রতিবাদ এবং ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি বন্ধের দাবিতে বৃহস্পতিবার সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্রদল নেতাকর্মীরা। পরে তারা শাহবাগ থানায় গেলে সেখানে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির ও ডাকসু নেতারা। কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মুসাদ্দিক ইবনে আলী ও সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের সহ বেশ কয়েকজন আহত হন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে বিক্ষোভ করে ছাত্রদল। সংগঠনটির সভাপতির অভিযোগ, একটি মহল ইচ্ছাকৃতভাবে প্রধানমন্ত্রী ও তার মেয়েকে নিয়ে কুরুচিপূর্ণ ফটোকার্ড ছড়ায়। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং জাইমা রহমানকে নিয়ে যে ধরনের অশ্লীল ফটোকার্ড তৈরি করা হয়েছে, তারা 3 থেকে 4 জন মাত্র ইচ্ছাকৃতভাবে এখানে আসার ফলে এই পরিস্থিতি ক্রিয়েট হয়েছে। তবে ছাত্র শিবিরের সাধারণ সম্পাদকের দাবি, জ্বালানি সংকটে নিজেদের দুর্বলতা ঢাকতেই ক্যাম্পাস অস্থিতিশীল করতে চায় সরকার। তারা চক্রান্ত করে ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে এখানে গেস্ট রুম, গণরুম প্রতিষ্ঠা করতে চাচ্ছে। তা আমরা তাদেরকে অনতিবিলম্বে বলতে চাই, প্রধানমন্ত্রী সহ সবাইকে আমরা বলতে চাই, স্বরাষ্ট্রমন্ত্রীদেরকে আমরা বলতে চাই, এই যে বিভিন্ন জায়গায় চট্টগ্রামে হামলা হয়েছে, কারা অস্ত্র নিয়ে হামলা করেছে, তাদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। রাহিলুল ইসলাম রিঙ্কু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপুষ্টিতে ভোগা শিশুর হাম হলে মারাত্মক প্রভাব পড়তে পারে। সাম্প্রতিক সময়ে হামের ঝুঁকিপূর্ণ প্রভাব বেড়ে যাওয়ার পেছনে এটি বড় কারণ হতে পারে বলে মনে করেন স্বাস্থ্যমন্ত্রী। জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনে এ কথা বলেন তিনি। এজন্য মায়ের দুধের বিকল্প নেই জানিয়ে শিশুর যত্নে আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন। এদিকে হাম ও উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 5 শিশু মারা গেছে। রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট মিলনায়তনে উদ্বোধন করা হয় জাতীয় পুষ্টি সপ্তাহের। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। মন্ত্রী বলেন, মায়ের দুধের পুষ্টিগুণের কোনো বিকল্প নেই। শহরের বেশিরভাগ মা শিশুর 6 মাস বয়স পর্যন্ত নিয়মিত বুকের দুধ দিতে পারেন না, যা হাম বা এ ধরনের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ায়। কিন্তু এখনকার হাম কিন্তু খুবই তীব্র। অনেক বিজ্ঞজনদের মতে পুষ্টির অভাবই এই ঝুঁকিপূর্ণ হামের প্রভাব বৃদ্ধি করেছে। মায়ের দুধের তো কোনো বিকল্প নেই। আমরা এখানে যারা 70-র কাছাকাছি বা 70+, আমরা কিন্তু মায়ের দুধ খেয়ে এখানে এসেছি। আমরা 6 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত মায়েরা দুধ দেয়, কিন্তু এখনকার মায়েরা বাচ্চাদেরকে ব্রেস্ট ফিডিং করাতেই চান না। এই পুষ্টিতে ভিটামিন খাওয়ায়া জাতিকে বেশি দূর পর্যন্ত সমাজ গঠনে, মানব গোষ্ঠী গঠনে আমরা খুব হেলদিভাবে গড়ে উঠতে পারবো বলে আমার বিশ্বাস হয় না। হামে আক্রান্ত বা শারীরিক অবস্থা বেশি খারাপ এমন শিশুরাই অপুষ্টির শিকার, যাদের মধ্যে জটিলতাও বেশি হচ্ছে। তাই শিশুর পুষ্টি নিশ্চিত করতে অভিভাবক, স্বাস্থ্যকর্মী সহ সকলকে সচেতন হওয়ার পরামর্শ দেন মন্ত্রী। ব্রেস্ট ফিডিং অভ্যস্ত না, দিন দিন কমে আসতেছে। একদিকে সিজারিয়ান অপারেশনে বেবি হওয়া তার শারীরিক গঠনের জন্য অত্যন্ত দুর্বলতা এবং মারাত্মক হুমকির মুখোমুখি নিয়ে যায়। কারণ তার পরিবৃদ্ধি, তার এবং যতক্ষণ পর্যন্ত শেষ মুহূর্ত পর্যন্ত একটা বাচ্চা যখন গড়ে উঠে মায়ের পেটে, যতক্ষণ না পর্যন্ত আল্লাহ নির্ধারিত সময়ে সে বের না হবে, দুনিয়ার মুখ না দেখবে, ততক্ষণ পর্যন্ত সে মায়ের কাছ থেকে তার পেটে পুষ্টি নিতেই থাকে। এদিকে সারা দেশে গত 24 ঘন্টায় হামে আক্রান্ত হয়ে 1 জন ও উপসর্গ নিয়ে আরও 4 জনের মৃত্যু হয়েছে। আর হাম ও উপসর্গ নিয়ে সারা দেশে হাসপাতালে ভর্তি 1295 শিশুর মধ্যে সবচেয়ে বেশি ঢাকায় 520 জন। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সংসদ সদস্যদের গাড়ি কেনার জন্য শুল্কমুক্ত সুবিধা বাতিলের আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার রাতে সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়
এ অনুমোদন দেয়া হয়। এছাড়া পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতায় আনা হয়েছে। ফলে নারায়ণগঞ্জ সদর ও গাজীপুরের কালীগঞ্জ উপজেলার প্রকল্পের অংশ ঢাকার অন্তর্ভুক্ত হলো। একই সাথে রাজুকের আওতাধীন এলাকাটিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ও ঢাকা ওয়াসার অন্তর্ভুক্ত করা হয়েছে। আগে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা 3টি জেলার অন্তর্ভুক্ত ছিল। ফলে প্রশাসনিক সীমাবদ্ধতার কারণে জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হচ্ছিল বলে সভায় আলোচনা হয়। মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন আইন 2026-এর খসড়া বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে মন্ত্রিসভা বৈঠকে চূড়ান্ত অনুমোদন পায়। জ্বালানি সংকট মোকাবিলায় করণীয় নির্ধারণে 10 সদস্যের বিশেষ কমিটির সরকারদলীয় 5 জনের নাম ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দ্রুতই 5 জনের নাম দেবে বিরোধী দল। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে সরকার ও বিরোধী দলের এই সমঝোতাকে সাধুবাদ জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তিনি বলেন, সরকার ও বিরোধী দল এভাবে সহযোগিতার মাধ্যমে অগ্রসর হলে দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। যে আপনি আলাপ আলোচনা করতে চেয়েছেন, জ্বালানি সংকট মোকাবিলায় বুধবার সংসদ অধিবেশনে আলোচনা করেন সরকার ও বিরোধী দলের এমপিরা। সংকটকে কৃত্রিম দাবি করে সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন মন্ত্রীরা। ডাক দেন জাতীয় ঐক্যের। জাতীয় ইস্যুতে সবসময় আমরা এক থাকবো, এটা আর্টিফিশিয়াল লাইন। লক্ষ্যে প্রধানমন্ত্রী সরকারের পক্ষে জ্বালানি মন্ত্রীর নেতৃত্বে 5 সদস্যের নাম সংসদে তুলে ধরেন। আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করছে। আমি আপনার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলোর উপর আলোচনা করতে পারে। কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও আসলো। সরকারের পদক্ষেপকে সাধুবাদ জানান বিরোধী দলীয় নেতা। তিনি জানান, তাদের পক্ষে দ্রুতই 5 জনের নাম প্রকাশ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ বিষয়টাকে ইতিবাচকভাবে নেওয়ার জন্য। আমরা আশা করি এই সংসদ জাতীয় সকল সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে ইনশাআল্লাহ, এবং আমরা মনে করি এই সংসদের জন্য এটি একটি নবযাত্রা। জাতীয় সংকটে সরকার ও বিরোধী দলের এই সমঝোতাকে সাধুবাদ জানান স্পিকার হাফিজউদ্দিন আহমদ। সরকার এবং বিরোধী দল এইভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, দেশের যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। আপনাদেরকে ধন্যবাদ। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কৃষি খাতে সেচ কার্যক্রম চালু রাখা এবং শহর গ্রামের বিদ্যুৎ ব্যবহারে ভারসাম্য আনতে রাজধানীতে পরীক্ষামূলকভাবে 110 মেগাওয়াট লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে 300 বিধিতে দেয়া বিবৃতিতে তিনি এ তথ্য জানান। এ সময় তীব্র গরমে দেশ জুড়ে লোডশেডিংয়ের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। একই সাথে বৈষম্যহীন নীতি অনুসরণের লক্ষ্যে এবং সেচ কাজ নিরবচ্ছিন্ন করতে রাজধানীতে লোডশেডিংয়ের সিদ্ধান্তের কথা জানান বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি আশা প্রকাশ করেন, 7 দিনের মধ্যেই লোডশেডিংয়ের মাত্রা সহনীয় পর্যায়ে চলে আসবে। পর্যাপ্ত জ্বালানি সরবরাহের অভাবে হয়তো বা কিছু কিছু জায়গায় লোডশেডিং হচ্ছে। এই বিষয়টি সহনীয় মাত্রায় আনবার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শে এবং বিরোধী দলীয় নেতার সাথে আলোচনা ক্রমে আমরা রাজধানী ঢাকাতে 110 মেগাওয়াট প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে লোডশেডিং করবার সিদ্ধান্ত গ্রহণ করেছি। জ্বালানি সরবরাহ বাড়ায় কিছুটা কমেছে ভোগান্তি। 1.5 থেকে 3 ঘন্টায় মিলছে তেল। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনেই খোলা থাকায় কমেছে ভিড়। জ্বালানি সংশ্লিষ্টদের আশা 2 থেকে 3 দিনের মধ্যেই স্বাভাবিক হয়ে যাবে জ্বালানি পরিস্থিতি। তপ্ত রোদে দাঁড়িয়ে জ্বালানি তেলের জন্য অপেক্ষা। কেউ বা মোটরসাইকেল লাইনে রেখে ছায়ায় দাঁড়িয়েছেন, কেউ বা ছাতা হাতে। গত সপ্তাহেও জ্বালানি পেতে অপেক্ষা করতে হয়েছে 8 থেকে 16 ঘন্টা পর্যন্ত। তবে এখন ভোগান্তি কিছুটা কমেছে। মোটরসাইকেলে 1.5 থেকে 3 ঘন্টার মধ্যেই মিলছে জ্বালানি। এতে তুষ্ট না হলেও কিছুটা লাঘব হয়েছে ভোগান্তি। আজকে প্রায় 2 ঘন্টা লাগছে, একটু কম সময় লাগছে আর কি, তবে তারপরেও আমাদের একটু ভোগান্তি। আগে টাইম লাগতো বেশি আর কি, 5 ঘন্টা 6 ঘন্টা লাগে। আমি তো 1 মাসেও আসিনি, আজকে একেবারে চলার কোনো কায়দা নেই, যেন আসছে। সব পাম্পে যদি সরবরাহ করে তাহলে আমার মনে হয় এই ক্রাইসিসটা তো থাকবে না।
শাহবাগের মেঘনা ফিলিং স্টেশনের গাড়ির লাইন ঠেকেছে কাটাবন পর্যন্ত। তবে 3 থেকে 6 ঘন্টার অপেক্ষায় তেল নিতে পারছেন ক্রেতারা। ডিপো থেকে জ্বালানি সরবরাহ বেড়েছে বলেও জানাচ্ছে ফিলিং স্টেশনের কর্তৃপক্ষ। গাড়ির সিরিয়াল তো আর কমতেছে না, গাড়ির সিরিয়াল পিছনে দেখেন অন্ততপক্ষে আরও আপনার 1000 গাড়ি আছে। সপ্তাহ 10 দিন আগে আপনার নিছিলাম, তখন 5টা বাজে দাঁড়াইছিলাম লাইনে, তো পাম্পে ঢুকতে ঢুকতে আপনার প্রায় 2টা 2:30টা বাজছে। সেই অনুযায়ী একটু টাইমিংটা কমছে আর কি। ডিপো থেকে তেল সরবরাহ স্বাভাবিক হয়ে গেছে। এখন প্রত্যেকটা পাম্পের ভিতরে আপনার সবাই বাইকার এবং গাড়ির যারা আছে প্রাইভেট কারের সবাই বিভিন্ন পাম্প থেকে তেল নিচ্ছে, এই জন্য আমাদের এখানে প্রেশারটাও আগের তুলনায় একটু কম। ফিলিং স্টেশনগুলোর কর্তৃপক্ষ বলছেন, ডিপো থেকে জ্বালানি সরবরাহ ঠিক থাকলে 2-3 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জ্বালানি তেলের পরিস্থিতি নিয়ে আরো জানবো। রাজধানীর তেজগাঁও এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বন ইবনে কামাল। বন, একটু জানাবেন আজকে কি পরিস্থিতি দেখছেন? জ্বালানি যারা নিতে আসছেন তারা অপেক্ষায় কতক্ষণ থাকছেন? শরীফ, গতকালকের চেয়ে আজকেও কিন্তু পরিস্থিতির আরও অনেকটাই বেশি উন্নতি হয়েছে। গতকালকে আমরা যেমন দেখছিলাম যে মোটরসাইকেলের ক্ষেত্রে জ্বালানি নিতে 1.5 থেকে 3 ঘন্টার মতো অপেক্ষা করা লাগতো, এখন কিন্তু পরিস্থিতি আসলে তেমনটি নেই, এখন পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। আমরা এই মুহূর্তে আছি তেজগাঁয়ের সততা যে ফিলিং স্টেশনটি রয়েছে সেটিতে, এবং আমরা কিন্তু দেখেছি যে তেলের বা জ্বালানির সংকট যখন তীব্র তখন বেশিরভাগ সময় এই পাম্পটি বন্ধ থাকতো, কিন্তু এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাম্পটি খোলা রয়েছে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি সেটি হচ্ছে যে দীর্ঘ সিরিয়াল সেটি কিন্তু একেবারে নেই বললেই চলে। যে মোটরসাইকেলের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজে 10 থেকে 20 মিনিটের মধ্যেই তেল নিতে পারছেন। যদিও এখানে একটি বিষয় নিয়ে মোটরসাইকেল চালকদের এক ধরনের অভিযোগ রয়েছে যে তারা 500 টাকার বেশি তেল এখান থেকে নিতে পারছেন না, তবে তারপরও স্বস্তিতে নেওয়া যাচ্ছে, এটাই আসলে একটা বড় বিষয়। কেননা গত সপ্তাহে অথবা আমরা যদি 4-5 দিন আগের কথাও চিন্তা করি, আমরা দেখেছি যে জ্বালানি নেওয়ার জন্য অপেক্ষা করতে হয়েছে 4 ঘন্টা 5 ঘন্টা করে। সেই ক্ষেত্রে বা সেই জায়গা থেকে আজকের পরিস্থিতি তো অনেকটাই ভালো, এমনটি কিন্তু খুব সহজেই বলা যায়। আমরা অন্যান্য যে পাম্পগুলো রয়েছে রাজধানীর সেই কয়েকটি পাম্পও আমরা বেশ কয়েকটি পাম্প ঘুরে দেখেছি, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লম্বা যে দুর্ভোগ সেই দুর্ভোগটি কিন্তু এখন কমে এসেছে। এখন এই জায়গাতে আসলে স্বস্তির নিঃশ্বাসই ফেলা যাচ্ছে এরকম কিন্তু বলার সুযোগ রয়েছে। শরীফ, আমরা আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত আসলে যে লাইন বা যতটুকু দেখা যাচ্ছে সেটি আমরা সবসময়ই দেখেছি। গত 15-20 দিন ধরে দেখা গেছে যে সততার সামনে যখন তেলের পাম্পের সামনে যখন আসলে গাড়ির সিরিয়াল হয়েছে সেটি 1 কিলোমিটার 2 কিলোমিটার 3 কিলোমিটারও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আজকের প্রেক্ষাপটটা কিন্তু একেবারেই ভিন্ন। আমরা যদি 4 চাকার বাহন বা প্রাইভেট কারের কথা বলি সেক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটির সিরিয়াল দেখা যাচ্ছে 10টি বা 12টি গাড়ি কিন্তু সিরিয়ালে দাঁড়িয়েছে। আর মোটরসাইকেলের ক্ষেত্রে বিষয়টা আরও মজার। মোটরসাইকেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মোটামুটি 7 থেকে 12-15টি বাইকই কিন্তু আসলে সর্বোচ্চ সিরিয়াল হচ্ছে, এর চেয়ে বেশি সিরিয়াল হচ্ছে না। আমরা যখন জ্বালানি তেলের সংকটে যে ভোগান্তি ছিল সেটি কমতে শুরু করেছে। বন ইবনে কামাল, আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তেলের দামের সাথে সমন্বয় করে বাড়ল বাসের ভাড়া। 11 পয়সা বেড়ে দূরপাল্লার বাস ভাড়া এখন প্রতি কিলোমিটারে 2 টাকা 23 পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরে লোকাল বাস ভাড়া কিলোমিটারে 2 টাকা 53 পয়সা। বৃহস্পতিবার সচিবালয়ে নতুন ভাড়া ঘোষণা করেন পরিবহন মন্ত্রী। জানান, ট্রেন ও লঞ্চের ভাড়া এখনই বাড়ছে না। জ্বালানি তেলের দাম বাড়ার জেরে বাড়ল বাস ভাড়াও। বাস মালিকদের সঙ্গে আলোচনা শেষে নতুন ভাড়ার হার ঘোষণা করলেন সড়ক পরিবহন মন্ত্রী, যা কার্যকর বৃহস্পতিবার থেকেই। সচিবালয়ে এক ব্রিফিংয়ে মন্ত্রী জানান, বাসের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে প্রতি কিলোমিটারে 11 পয়সা করে। এখন থেকে দূরপাল্লার বাসের ভাড়া কিলোমিটারে 2 টাকা 23 পয়সা। আর ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে প্রতি কিলোমিটারে নতুন বাস ভাড়া 2 টাকা 53 পয়সা। মন্ত্রী জানান, বাস মালিকদের সাথে অনেক দর কষাকষি শেষে নির্ধারণ করা হয়েছে এই ভাড়া। যৌক্তিকতা আছে, আবার কিছু দাবি বাড়ানোর ক্ষেত্রে তাদের দাবিটা আমাদের কাছে মনে হয়েছে শুধুমাত্র পরিবহন মালিকদের পক্ষে এরকম। তো জনস্বার্থ বিবেচনা করে আমরা সরকার এইখানে আমরা সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। মন্ত্রী জানান, ভবিষ্যতে তেলের দাম কমলে বাস ভাড়াও কমানো হবে। সরকারের নির্দেশ না মানলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বাস মালিকদের বিরুদ্ধে।
তেলের দাম পুনরায় কমলে আবার এই একই প্রক্রিয়ায় ভাড়া কমবে, আবার তেলের দাম যদি বাড়ে কোনো কারণে তাহলে একই প্রক্রিয়ায় ভাড়া সমন্বয় হবে, অর্থাৎ এই সমন্বয়টা একটা চলমান প্রক্রিয়া থাকবে। পরিবহন মন্ত্রী বলেন এসি বাসের ভাড়াও পরবর্তীতে নির্ধারণ করে দেওয়া হবে। জানান এখনই বাড়ছে না ট্রেন ও লঞ্চের ভাড়া। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যাত্রীবাহী বাসে কিলোমিটার প্রতি 11 পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে রাজধানীতে স্বাভাবিক রয়েছে বাস ভাড়া। অতিরিক্ত ভাড়া নিয়ে জোরাজুরি নেই চালক ও যাত্রীদের মধ্যে। তবে ভাড়া বাড়ানোর প্রয়োজন হলে সরকারি ভাড়ার তালিকা বাসে টাঙানোর কথা জানান চালকেরা। দূরপাল্লা ও আন্তজেলা বাস ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়ছে বাস ভাড়া। সেই হিসাবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনি বাসের ভাড়া প্রতি কিলোমিটারে 2 টাকা 42 পয়সা থেকে বেড়ে হয়েছে 2 টাকা 53 পয়সা পার কিলোমিটার। ঢাকা এবং চট্টগ্রাম মহানগরে 11 পয়সা বাড়বে। তবে রাজধানীর বিভিন্ন পয়েন্ট ঘুরে স্বাভাবিক ভাড়া নিতেই দেখা গেছে হেলপারদের। আগের ভাড়ায় যাতায়াত করতে পেরে স্বস্তি প্রকাশ করলেন অনেকেই। শাহবাগ থেকে উঠলাম, বাবুবাজার ব্রিজের নামবো, 20 টাকা ভাড়া দিচ্ছি। সাইনবোর্ড থেকে যাব হচ্ছে মাল্টিপ্লাজা, ভাড়া মোটামুটি ঠিক আছে, 30 টাকা ভাড়া নিচ্ছে আর কি। রাজধানী মার্কেট থেকে যাচ্ছি সায়েন্স ল্যাব, 10 টাকা ভাড়া স্টুডেন্ট ভাড়া। শনিয়াকড়া থেকে আসছি পল্টন নামবো, 20 টাকা ভাড়া। এদিকে ভাড়া নিয়ে কোনো জোরাজুরি করছেন না বলে দাবি গাড়ি চালক ও বাস হেলপারদের। সরকারি সিদ্ধান্ত মোতাবেক ভাড়া সমন্বয় করা হবে বলে জানান তারা। ভাড়া বেশি চাই না, আমরা চাইলে দিচ্ছেও না, আর আমরা ভাড়াও অন্তর বেশি চাই না, কারণ আমরা তো আমাদের গতি মতন চলতে পারি না। ভাড়া বাড়লে তো সরকার থেকে চার্টই দিব, কোম্পানি চার্ট দিব, তো কেউ দিতে আসছে না ভাই, আর কেউ তো চাইতে আসছে না। এই যে তেলের টাকাটা পুরাটাই আমাকে ভরা লাগতেছে। আমাদের ডিপো থেকে আমাদের স্যারের ফোন দিয়ে আমাদেরকে না বলে দিচ্ছে যে কারো থেকে ভাড়া বাড়তি বাড়ানোর জন্য। এর আগে গত শনিবার প্রতি লিটার ডিজেলে 15 টাকা, কেরোসিনে 18, অকটেন ও পেট্রোলে 20 টাকা দাম বাড়ায় সরকার। মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাসের ভাড়া বৃদ্ধি নিয়ে আরো জানবো। মহাখালী বাস টার্মিনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, একটু জানাবেন, গতকালকে তো 11 পয়সা প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তো সেটি কার্যকর দেখছেন কিনা? না, যেমনটি বলছিলেন যে 11 পয়সা ভাড়া বাড়ানোর পরে যে বাস ভাড়া আমরা দেখি সবসময় যে বৃদ্ধি পায়, সেই ব্যাপারটা কিন্তু এবারটি লক্ষণীয় নয়। আমরা এই মুহূর্তে আছি মহাখালী বাস স্ট্যান্ডে। এখানে আসার পর থেকেই আমরা এখানকার যারা দায়িত্বরত কাউন্টার রয়েছে, যারা দায়িত্ব রয়েছে বিভিন্ন বাসের সাথে জড়িত, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে সরকার গতকাল বৃহস্পতিবার সচিবালয়ের শ্রমিক মালিক সমিতির সাথে যে বৈঠকের পর সেতু পরিবহন ও সড়কমন্ত্রী যেই ভাড়া বৃদ্ধি করেছে প্রতি কিলোমিটার 11 পয়সা, সেই ভাড়ার প্রভাব কিন্তু এখন অবধি এই বাস কাউন্টারগুলোতে এখন অবধি পড়েনি। তারা বলছিলেন যে 11 পয়সা কিলোমিটার প্রতি বাড়ানো হয়েছে, সেই ভাড়ার প্রেক্ষিতে আজকালের মধ্যে তাদের মধ্যে একটি সিদ্ধান্ত হবে। বাসের শ্রমিক এবং মালিকরা বসবেন এবং তার পরিপ্রেক্ষিতে কোন বাস কতটুকু দূরপাল্লার সে অনুযায়ী কিন্তু তারা একটি নতুন চার্ট তৈরি করবেন। তারপরে কিন্তু এই ভাড়া আসলে বৃদ্ধি পাবে। তবে এর পাশাপাশি তারা আরেকটি কথা বলছিলেন, যেখানকার যারা দায়িত্বের কাউন্টার রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে একটি জটিলতা তৈরি হতে পারে, কারণ তাদের যে বাসের দূরত্ব, সেই দূরত্ব কিন্তু 50 থেকে 60 কিলোমিটার যে স্বল্প দূরত্বের বাস রয়েছে, সেক্ষেত্রে কিন্তু বলছিলেন যে তাদের যে বাসের অ্যাডজাস্ট করতে যে 5 টাকা 6 টাকা যে ভাড়ার বৃদ্ধির ক্ষেত্রে তাদের কিন্তু নতুন টিকিটের ক্ষেত্রে যুক্ত হওয়ার ক্ষেত্রে অনেকটা অমিল দেখা যাবে। বেশ, তারা বলছিলেন যে সব বাস ভাড়া 350 টাকা, সেক্ষেত্রে 357 টাকা 58 টাকা যে বৃদ্ধির ব্যাপারটি, সে ব্যাপারে কিন্তু তারা একটি আপত্তি তুলেছিলেন। আমরা পাশাপাশি কিন্তু এখানকার যারা টিকিট নিতে এসেছে যাত্রীরা, তাদের সাথে আমরা কথা বলেছি। তারা কিন্তু বলছিলেন যে তারা বাসার থেকে ভেবেই বেরিয়ে হয়েছিলেন আজকে হয়তো বাসের টিকিটের দাম কিছুটা বৃদ্ধি পাবে, কিন্তু আসার পরে কাউন্টারে সেই পূর্বের ভাড়া দেখি তারা কিন্তু অনেকটা সন্তুষ্ট প্রকাশ করেছিলেন। তারা বলছিলেন যে সব সময় ভাড়া বৃদ্ধির আগেই যে গুঞ্জনের কারণে যে ভাড়া বৃদ্ধি হয়, এবার কিন্তু তা কিন্তু লক্ষণীয় হয়নি। তারা এর কারণে কিন্তু বেশ সন্তুষ্ট প্রকাশ করেছেন এবং তারা যেই বিষয়টি উল্লেখ করেছেন যে ভাড়া বৃদ্ধি নয়, এবার কিন্তু সমন্বয়। কেননা আপনি জানেন যে 18 এপ্রিল সকল জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধের ফলে যে জ্বালানি তেলের সংকট, তার প্রেক্ষিতে কিন্তু সরকার ডিজেল, অকটেন, কেরোসিন সবগুলো তেলের ক্ষেত্রে কিন্তু 15 থেকে 20 টাকা অবধি যে ভাড়া বৃদ্ধি করা হয়েছে, তার অনেক পরেই কিন্তু এই যে
গণপরিবহনের ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে। তার প্রেক্ষিতে কিন্তু ইতিমধ্যেই কিন্তু ভাড়া বৃদ্ধির কার্যকর হওয়ার বিষয়টি ছিল, সেই অনুপাতে কিন্তু এখন অবধি ভাড়া বৃদ্ধি পায়নি। আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু ডিজেল চালিত যে বাস রয়েছে সে বাসের ক্ষেত্রে কিন্তু এই ভাড়া বৃদ্ধি কার্যকর হবে। এছাড়া যে সব বাস, গণপরিবহন, সিএনজি চালিত সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো ভাড়া বাড়ানোর সুযোগ নেই। এছাড়া এই বাস ভাড়া বা সংকটের কারণে শুধু কিন্তু গণপরিবহনে বলতে শুধু বাসের ক্ষেত্রে কিন্তু এই ভাড়া বৃদ্ধি পাবে। এছাড়া আরো যে গণপরিবহন রয়েছে, লঞ্চ, নৌপরিবহনের, রেল, সে ব্যাপারে কিন্তু এখন অব্দি সিদ্ধান্ত হয়নি। সেক্ষেত্রে কিন্তু তারা বলছিলেন, যারা বাসের দায়িত্ব আমরা সাথে কথা বলছি, তারা কিন্তু বলছিলেন যে ভাড়া কার্যকরের বিষয়টি খুব দ্রুত যদি সিদ্ধান্ত আসে, তাদের নতুন চার্জ যদি তাদের হাতে এসে পড়ে, তাহলে কিন্তু তারা ভাড়া কার্যকর শুরু করে দেবেন। মহাখালী বাস স্ট্যান্ড থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। সরকার বাসের ভাড়া বাড়ালেও এখনো তা কার্যকর হয়নি, সে খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান। পানি উন্নয়ন বোর্ডের তালিকায় থাকলেও ভরাট আর দখলে বগুড়ায় অস্তিত্ব হারিয়েছে বহু খাল ও ছোট নদী। তবে সরকারি মানচিত্রে এখনও আছে রেলওয়ে, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপদ বিভাগ সহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জমিতে থাকা ওইসব খাল নদীর চিত্র। কর্মকর্তাদের দাবি, ইতোমধ্যেই খাল আর ছোট নদী খননের কাজ শুরু হয়েছে। সরকার খাল খননে গুরুত্ব দিলে বগুড়ায় নতুনভাবে তালিকাভুক্ত হয় ৭৭টি খাল ও ছোট নদীর নাম। জানা গেছে ১২ উপজেলায় ভরাট হয়ে যাওয়া খাল ও ছোট নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে অপসারণ করতে হবে প্রায় ১,৭৩,০০,০০০ ঘনমিটার বালি ও মাটি। পানি উন্নয়ন বোর্ডের তালিকা অনুযায়ী বগুড়ার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে দেখা গেছে, তালিকায় থাকলেও অনেক স্থানেই সেসব খাল বা ছোট নদীর অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। দুটা খালের মধ্যে একটা খুব চিনো একটা আছে, কিন্তু গেলে পরিমাণে পানি টানি যায় না। খাল বলে বর্তমান কিছু নাই, আর যেসব দুপা জায়গাগুলো আছে এগুলো নদী কি খাল আমরা সঠিকভাবে জানি না। আর সবচেয়ে বড় কথা যে আছে কচুরিপানাতে ভরাট হয়ে গেছে। পানি উন্নয়ন বোর্ডের দাবি ৪৭৮ কিলোমিটার খাল খননে ইতোমধ্যেই কাজ শুরু হয়েছে। ১৫টা খাল আমরা এবছর খননের প্রক্রিয়াতে আনা হয়েছে, কিছু ইতিমধ্যে খনন কাজ সমাপ্ত হয়েছে এবং সেগুলোতে যে অবৈধ দখলদার ছিল সেগুলোকে উচ্ছেদ করা হয়েছে এবং খনন কাজ চলমান আছে। আর পাশাপাশি আরও ৭৭টা খাল আমরা ইতিমধ্যেই প্রক্রিয়াধীন, এগুলো সার্ভে করা হচ্ছে। বগুড়া শহরের সবচেয়ে বেশি দখল হয়েছে রেলওয়ে ও সড়ক ও জনপদ বিভাগের জায়গায় থাকা বড় বড় খাল। খনন শেষ হলে চাষাবাদে পানির ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি বর্ষায় জলাবদ্ধতা দূর হবে বগুড়া শহর সহ বিভিন্ন এলাকার। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। নিয়ম নীতির তোয়াক্কা না করেই কৃষি জমিতে রাসায়নিক বালাইনাশক ব্যবহার করছেন চাষিরা। প্রান্তিক কৃষকদের অসচেতনতা আর কোম্পানির চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে এ পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। একদিকে মাটির উর্বরতা কমছে, অন্যদিকে ক্ষতির মুখে পড়ছে পরিবেশ ও মানব স্বাস্থ্য। যশোর সদরের পাঁচবাড়িয়া গ্রামের কৃষক অনিক হোসেন ৭ বিঘা জমিতে তার ধানের আবাদ। আগে ফসল ঘরে তুলতে জমিতে যে পরিমাণ সার ও কীটনাশক দিতে হতো, এখন তার দ্বিগুণ দিয়েও অনিক হোসেন পাচ্ছেন না কাঙ্ক্ষিত ফসল। এতে খরচ বাড়লেও বাজারে মিলছে না ন্যায্য মূল্য। ব্লক সুপারভাইজার বা যে কোনো লোকজন আমাকে এখানে আসে না বা পরামর্শ দেয় না, যে তারা যদি একটু পরামর্শ দিত তাহলে আমাকে খরচটা কম হতো। একই অবস্থা দেশের অন্যতম বৃহত্তম কৃষি প্রধান জেলা যশোরের অধিকাংশ কৃষকের। চটকদার বিজ্ঞাপন দিয়ে কৃষকদের আকৃষ্ট করলেও এ ব্যাপারে সচেতনতামূলক কোনো কর্মসূচি নেই কীটনাশক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর। রাসায়নিক সার ও কীটনাশকের গুণগত মান কমার কারণে অনেকবার সার প্রয়োগ করতে হচ্ছে। আর আমরাও সেই কাজে দিতাম, তারপরে 3 বার দিতাম, আর এখন 4 থেকে 5 বারও দিই, তারপরেও আমাকে আগের মতো ধান শক্তিশালী হয় না। কৃষি জমিতে মাত্রাতিরিক্ত রাসায়নিক কীটনাশক ব্যবহারের কারণে কমছে মাটির উর্বরতা, হারিয়ে যাচ্ছে উপকারী পোকামাকড়ও, বলছেন কৃষি গবেষকরা। কীটনাশক কিন্তু আমাদের মানবদেহে, আমাদের খাদ্যের মাধ্যমে কিন্তু আমাদের পরিবেশে আসবে। আমাদের মাছ, আমাদের পশু, গবাদি পশু, আমাদের পাখি, পরিবেশের যে বিভিন্ন অংশ আছে সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা ইতিমধ্যে দেখছি যে অনেক বিলে খালে কিন্তু আগের যে সকল মাছ সেগুলো কিন্তু পাওয়াই যায় না। কীটনাশক আইনের ব্যত্যয় ঘটলে বিক্রেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। এই রাসায়নিকের একটা নির্ধারিত মান এবং মাত্রা ঠিক রাখতে হবে। প্রতিনিয়ত মনিটরিং করতেছি যে এই ধরনের কোনো মানে অননুমোদিত, যেটা সরকারিভাবে মানে অনুমোদন নেই, এই ধরনের পাইলে আমরা মোবাইল কোড করতেছি
এবং তাদেরকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছি। কৃষিতে রাসায়নিক কীটনাশকের ব্যবহার কমিয়ে বিকল্প ব্যবস্থার উদ্যোগ না নিলে আগামীতে কৃষি খাত, মানব স্বাস্থ্য ও পরিবেশে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা কৃষিবিদদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নোয়াখালীর হাতিয়ায় ফেরি সার্ভিস চালু হলেও প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কাঙ্ক্ষিত সুফল মিলছে না। একটিমাত্র ফেরি ও অপরিকল্পিত ঘাট এবং যাতায়াত ব্যবস্থার দুর্বলতার কারণে ভোগান্তি কমেনি। তবে দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে নৌ মন্ত্রণালয়। হাতিয়াবাসীর দীর্ঘ প্রতীক্ষার পর চলতি বছরের শুরুতে চেয়ারম্যান ঘাট নলচিরা নৌ রুটে ফেরি সার্ভিস চালু হয়। এ ঘাট দিয়ে দিনে 2 বার যাত্রী, যানবাহন ও পণ্য পরিবহন করছে। তবে দ্বীপের কয়েক লাখ মানুষের জন্য মাত্র একটি ফেরি চালু থাকায় দীর্ঘ সময় পণ্যবাহী ট্রাক ও যাত্রীদের ঘাটে অপেক্ষা করতে হয়। ফেরিঘাটের প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় কাঙ্ক্ষিত সুফল পাচ্ছে না হাতিয়াবাসী। ফেরির রোড ওটা গাড়ি যাতায়াত অনেকটা বিহল, যে গাড়ি আড়ে উল্টি জাগই আমরা গাড়ি চালাতে পারতেছি না। যখন জোয়ার বেশি হয় তখন এই ফেরিতে আরো কি ডিস্টার্ব বেশি দেখা যায়, ফলটন নষ্ট হয়ে যায়, ফলটন পানিতে ডুবে যায়। যানবাহন ও যাত্রীর চাপ সামাল দিতে না পারায় হাতিয়ায় আরও একটি নতুন ফেরি দেওয়ার পাশাপাশি দুর্ভোগ নিরসনে ফেরিঘাটের সংস্কার ও অবকাঠামো নির্মাণের দাবি স্থানীয়দের। ভিতরে যদি খালের দিকে যদি গাঁট করা না হয়, বর্ষায় এখানে কিন্তু গাঁটটা থাকবে না। আর গাঁট না থাকলে ফেরি বন্ধ হয়ে গেলে হাতিয়ার মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। একটা ফেরি দিয়ে 2-3টা সার্ভিস দেওয়ার পরও আরও প্রচুর গাড়ি রয়ে যায়, এইখানে একটা ফেরি দিয়ে হয় না। তবে সম্প্রতি সরজমিনে ঘাট পরিদর্শন শেষে নতুন ফেরি ও অবকাঠামো নির্মাণের আশ্বাস দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। আগামী কোরবানি ঈদের সময় যে ফেরিটি চালু আছে তার সাথে পরীক্ষামূলকভাবে আরেকটি ফেরি আমরা এখানে যুক্ত করব। যদি 2টি ফেরি চলাচলের মতো যানবাহন থাকে তাহলে 2টি চলবে, অথবা ঈদের সময় আমরা বাড়তি একটি ফেরি সবসময় এনশিওর করার চেষ্টা করব। ফেরি সার্ভিস চালুর মধ্য দিয়ে নৌপথে সহজ ও নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত চান দ্বীপ উপজেলা হাতিয়ার মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পরিবেশের ছাড়পত্র ছাড়াই সুন্দরবনের 0 কিলোমিটারের মধ্যে গড়ে উঠছে বহুতল ভবন। মোংলার জয়মণিগোলে পশুর ও শ্যালা নদীর প্লাবন ভূমিতে নির্মাণ হচ্ছে ইকো রিসর্ট। স্থানীয় ও গবেষকদের অভিযোগ, নদীর পাড়ে জেলেপল্লী উচ্ছেদ করে 5 বছর ধরে হচ্ছে স্থাপনা, অথচ সুন্দরবনের বাফার জোনে বাণিজ্যিক নির্মাণ পরিবেশ সংরক্ষণ আইন বিরোধী। সুন্দরবনের মংলার পশুর নদীর গা ঘেঁষে প্রবাহমান শ্যালা নদী। জয়মণিগোলের ঠোঁটা থেকে প্রবাহিত হয়ে এই নদী সুন্দরবনের দক্ষিণের দুবলার চর হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। শ্যালার ওপারে চাঁদপাই অংশ সুন্দরবনের অভয়ারণ্য। কিন্তু গেল কয়েক বছর ধরে পাল্টে গেছে নদীর মোহনা চিত্র। 2020 সালের আগেও এই নদীর পাড়ে জেলেদের বসতি ছিল। 2021 থেকে এখানকার চিত্র বদলাতে থাকে। এখন আর এখানে জেলেপল্লী নেই। মাঝির খাল নামে একটি জলপ্রবাহ বালু দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে কয়েক বছর আগে। 5 বছর ধরে এখানে নির্মাণ করা হয়েছে 3টি কনক্রিটের বহুতল ভবন। আমাদের এলাকার কোনো লোকজন তো আর এরা এখানে 2-1 কর্মচারী বা এদের তো আমার এলাকার কোনো লোক নেয়নি, তাদের এলাকার লোকজন নিয়ে তারা কাজ করায়। প্রশাসনের উপর প্রভাব বিস্তার করেই এই ক্ষমতাধর এই সকল ব্যক্তিরা সংসাতরি করে তারা এই জমিগুলো করায়ত্ত করেছে। শ্যালা নদীর পাড়ে 2.6 একর জায়গা জুড়ে এই স্থাপনা। ভবন মালিক জানান, এই প্রকল্পে এখনও কোনো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেওয়া হয়নি। আমাদের ইকোতে এই সাবজেক্টটার মধ্যে পরিবেশের আমরা একটা কিন্তু পাইনি, যে এটা যে বাধ্যতামূলক, যেটা আমাদের যে লাইসেন্সগুলো লাগে এটা আমরা করছি, কিন্তু ওইটা আমাদের প্রয়োজন মানে আমাদের আসেনি। মালিক হচ্ছে কালীপদ বাবু, ওনাদের এই জমি, ওই জমিটার থেকে আর কি ওনাদের থেকে আমাদের নেওয়া। সুন্দরবনের 0 কিলোমিটারের মধ্যে এমন স্থাপনা পরিবেশ বিধ্বংসী বলে মনে করেন গবেষকেরা। প্রান্তিক মানুষকে উচ্ছেদ করে আপনি একটা ব্যবসায়িক একটা স্থাপনা করলেন, এটা অমানবিক। এইটা একেবারে সাদা চোখে আমরা এটা বুঝতে পারি। তবে সবচেয়ে দুঃখের বিষয় যেটা হচ্ছে যে এইভাবে এই সংবেদনশীল জায়গাগুলো প্রভাবশালীদের দখলে চলে যাচ্ছে। সুন্দরবনের আশপাশের 10 কিলোমিটার পরিবেশগত সংকটাপন্ন এলাকা, তাই এখানে পরিবেশ বিধ্বংসী কোনো কিছু করতে দেয়া হবে না বলে জানান পরিবেশ প্রতিমন্ত্রী। বনেরা বনে সুন্দর, তাদের সেই পরিবেশটা আমাদের রক্ষা করতে হবে। বনের যে একটা অভয়ারণ্য বা একটা যে নিরাপত্তা বা যে একটা যে এনভায়রনমেন্ট, সেটা ঠিক রেখে আমাদের এই ট্যুরিজমটাকে আপনাকে হ্যান্ডেল করতে হবে।
গবেষকেরা বলছেন সুন্দরবন নিয়ে একটি পরিবেশগত সমীক্ষা করা জরুরি। প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও রাজনৈতিক প্রভাবের কারণে দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে সুন্দরবন। এখানে যেন পরিবেশ সংরক্ষণের আইন মানার কোনো দায়বদ্ধতা নেই, অথচ সুষ্ঠু ব্যবস্থাপনা গ্রহণ করলে এখানকার স্থানীয় বনজীবী যারা রয়েছেন তাদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, এমনটাই মনে করেন পরিবেশ গবেষকেরা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জয়মণি গোল, মোংলা, বাগেরহাট। এই ছিল বিরতিহীন সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।